আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি একটি এমসিকিউর এক্সক্লুসিভ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ইতিপূর্বে আমি 4টি মডেল টেস্ট এমসিকিউর উপর আলোচনা করেছি, যেগুলোতে যারা এবার এইচএসসি 24 এবং 25 এক্সাম দিবেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এই মডেল কোয়েশ্চেনটা সলভ করার আগে আমি এই নিয়মটা বলে রাখি। তো আমি একটা কোয়েশ্চেন আলোচনা করার আগে আপনি কোয়েশ্চেনটা দেখে অ্যান্সার করে ফেলবেন। হ্যাঁ, তো অ্যান্সার করার পরে আমার অ্যান্সারের সাথে আপনার অ্যান্সারটা মিলে কিনা সেটা দেখবেন। আর আমি প্রত্যেকটা কোয়েশ্চেনে কিছু না কিছু এক্সপ্লেনেশন দিব, যেটা আপনার বুঝতে খুবই হেল্পফুল হবে। হ্যাঁ, তো চলুন আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করে দিই। তো এখানে দেখুন, আমি কমপ্লিট একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব, যেখানে 25টা কোয়েশ্চেন আছে। আমি চেষ্টা করব 25 মিনিটের পূর্বেই আমার টিউটোরিয়ালটা শেষ করতে। এখানে আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে। তো দেখুন, আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে একটু নজর দিই, যে এখানে বলেছে নিচের কোন টেস্টের মাধ্যমে জানা যায় মেশিন চিন্তা করার ক্ষমতা আছে কি না। তো দেখুন, একটা মেশিন চিন্তা করতে পারে কি না সেটার জন্য প্রথমে এটা আপনার 1950-র দিকেই একজন বিজ্ঞানী, ওনার নামই ছিল অ্যালান টার্নিং ওনার নাম ছিল। তো ওনার নাম অনুসারে উনি এই কোনো একটা যে কোনো কম্পিউটার বা ডিভাইসগুলা নিজস্ব কোনো চিন্তার ক্ষমতা আছে কিনা সেটা জানার জন্য তিনি একটা টেস্টিংয়ের আবিষ্কার করেছিলেন। তো ওনার নাম ছিল অ্যালান, আর ওনার টেস্টিংয়ের নাম ছিল টার্নিং। হ্যাঁ, এটাকে অনেক সময় টিউরিং বলে বা অনেক সময় টুরিং বলে। তো টুরিং টেস্ট, এটাকে আমরা টুরিং টেস্টও বলতে পারি অথবা টিউরিং টেস্টও বলতে পারি। রাইট, এটার অ্যান্সারটা এটাই হবে যে টুরিং টেস্ট। এটার মাধ্যমে আপনি একটা কম্পিউটারের নিজস্ব কোনো জ্ঞান বা চিন্তা করার ক্ষমতা আছে কিনা সেটা জানতে পারবেন। ওকে, কোশ্চেন নাম্বার 2-তে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 2-তে বলেছে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়। দেখুন, ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয় যেখানে একটা নাইট্রোজেন, মূলত লিকুইড নাইট্রোজেনটা ব্যবহৃত হয় গ্যাস হিসাবে। এছাড়া এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ক্রায়োসার্জারির একটা অন্যতম এলিমেন্ট হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট। ঠিক আছে, ক্রায়োজেনিক এজেন্ট। আর এগুলো অস্ত্রোপচার, রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো ক্রায়োসার্জারির অন্তর্ভুক্ত না। তার মানে আমাদের অ্যান্সার হবে 1। এবার দেখুন, কোশ্চেন নাম্বার 3-তে আমরা যদি একটু নজর দেই, বলেছে ক্রোমোজোমের মধ্যে চেইনের মতো পেঁচানো পদার্থকে কি বলে। এটা যারা সায়েন্সে পড়েন তাদের জন্য জানা খুবই সহজ। এছাড়াও লেভেল 8-9-এ আমরা এগুলা পড়েছিলাম যে ক্রোমোজোমের মধ্যে যে পেঁচানো জিনিসটা থাকে সেটার নাম হচ্ছে ডিএনএ। ঠিক আছে, ওকে ফাইন। এবার দেখুন, ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতি ব্যবহৃত হয়। মনে রাখবেন, ন্যানো প্রযুক্তি, ন্যানো মানে ছোট জিনিস নিয়ে কাজ করে। এই ন্যানো কথা দেখলে মনে রাখবেন এটা একেবারে মাইক্রো কোনো একটা জিনিস নিয়ে কাজ করবে। তো মাইক্রো একটা জিনিস বলতে আগে জিনিসগুলো খুব বড় ছিল। ঠিক আছে, কোনো একটা জিনিস আগে কি ছিল, বড় ছিল। তো বড় থেকে এখন জিনিসগুলো আছে কি ছোট হচ্ছে, টাইনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, লার্জ থেকে টাইনি এরকম। তো এটাকে বলে, এটা যদি আমি ধরি টপ, মানে এটা উপরে ছিল, আগে বড় ছিল, এখন টপ থেকে এটা ছোট হয়ে নিচে চলে আসছে, তার মানে ডাউন। তার মানে আমরা একটা জিনিস শিখতে পারলাম, DOWN, ডাউন। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, তার মানে আপনার দুইটা পদ্ধতিতে আপনি ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়, একটা হচ্ছে টপ আর একটা হচ্ছে ডাউন। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় সৃজনশীল এরকম তৈরি করে যে একটা টপ ডাউন মেথডের মাধ্যমে যে টেকনোলজি তৈরি হয়, মনে রাখবেন সেটাকে আমরা ন্যানো টেকনোলজি বলবো। আর সেই ন্যানো টেকনোলজির দুইটা পদ্ধতি, একটা টপ আর একটা ডাউন, তার মানে অ্যান্সার হবে 2। আশা করছি ব্যাখ্যাগুলো বুঝতে পারতেছেন। না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। এখানে কোয়েশ্চেন নাম্বার 5-এ বলেছে ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে। দেখেন, ন্যানো টেকনোলজি মানে হচ্ছে একেবারে ছোট্ট যে টেকনোলজি, এই টেকনোলজি নিয়েই কিন্তু এখন আমাদের মূলত সকল রকমের কাজ। হ্যাঁ, তো কম্পিউটার অবশ্যই ন্যানো টেকনোলজি, কম্পিউটারের প্রসেসরে ব্যবহৃত হয়। আর ক্রায়োপ্রোব, মনে রাখবেন ক্রায়োপ্রোবটা হচ্ছে ক্রায়োসার্জারির যেই যন্ত্রের মাধ্যমে আমরা করি সেটাকে বলা হয় ক্রায়োপ্রোব, মানে যেটার মাধ্যমে গ্যাসটা স্প্রে করা হয়। তো এটা মনে রাখবেন, ক্রায়োপ্রোব এটাও একটা ক্রায়োসার্জারির এজেন্ট, আর এটা একটা মেশিনের মাধ্যমে করা হয়, যেটা একেবারে ক্ষুদ্র সরু মানে একটা যন্ত্র। এই কারণে এটাকে আমরা ন্যানো টেকনোলজির মধ্যে পড়বো। আর একটা জিনিস হচ্ছে রোবট। তো রোবট তো অবশ্যই ন্যানো টেকনোলজির অন্তর্গত হয়। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবেন, 1 ন্যানোমিটার, মনে রাখবেন 1 ন্যানোমিটার, এটা একটু লিখে রাখতে পারেন, 1 ন্যানোমিটার ইকুয়াল 10⁻⁹ হ্যাঁ, এটা এমসিকিউতে আসতে পারে, 10⁻⁹ ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, সবাই লিখে রাখতে পারেন 1 ন্যানোমিটার সমান 10⁻⁹। ওকে ফাইন। এবার দেখুন, আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি, তাহলে এটার উত্তর কি হবে, 1 2 3। অলরেডি আমার ব্যাখ্যা শুনে আপনারা বুঝতে পারতেছেন উত্তরগুলা কি হবে। এই কারণে
আগে নিজে একটু উত্তর করার ট্রাই করুন। ওকে, এবার এখানে দেখুন পরবর্তী অংশটা বলেছে ফাইবার অপটিক কেবল কোন তরঙ্গ দৈর্ঘ্যে ব্যবহৃত হয়। ফাইবার অপটিক কেবল আমরা তো জানি এটা একটা ডাটা ট্রান্সমিশনের মিডিয়ামের মধ্যে ওয়্যার মাধ্যমে তিনটা কেবল ছিল, রাইট। একটা ছিল কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, আর একটা ছিল টুইস্টেড পেয়ার কেবল। তো এখানে ফাইবার কেবলের তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখবেন, ফাইবার কেবলটার মধ্যে দিয়ে যেই ডেটাটা ট্রান্সফার সেটা কিন্তু আলোর তরঙ্গের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়, ওইখান থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। তো এটা মনে রাখার ব্যাপার হচ্ছে যে ফাইবার কেবল যে তরঙ্গ ব্যবহৃত হয় সেটার মানে ন্যানোমিটারে সেটার মান হচ্ছে 1500 ন্যানোমিটার। আর আমি একটু আগে বলেছি ন্যানোমিটার আর মিটারের মধ্যে পার্থক্যটা কী, রাইট। এবার দেখুন পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি কোন প্রজন্মের মোবাইল, আচ্ছা এটা আছে নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড। আচ্ছা অ্যান্সার করার ট্রাই করুন। দেখুন ওয়াইফাই এখানে তিনটা জিনিস আপনার জানতেই হবে, একটা হচ্ছে ওয়াইফাই, আরেকটা হচ্ছে আপনার ব্লুটুথ সম্বন্ধে একটু জানলে ভালো হয়। খুবই মোটা হয়ে গেছে লেখাগুলো, আর একটু চিকন করতে হবে। ওয়াইফাই, আরেকটা হচ্ছে ব্লুটুথ, ঠিক আছে। একটা হচ্ছে ওয়াইফাই, আর একটা ব্লুটুথ, আর একটা হচ্ছে ওয়াই ম্যাক্স। আপনারা ওয়াই ম্যাক্সের নাম শুনে থাকবেন, ওয়াই ম্যাক্স। আপনি একটু ব্যাখ্যাগুলো লিখে রাখবেন খাতায়, তাহলে কিন্তু আপনার খুবই কাজে দিবে। হ্যাঁ, এই তিনটা হচ্ছে ওয়্যারলেসের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। এর মধ্যে তিনটার স্ট্যান্ডার্ড ভ্যালু মনে রাখবেন, ওয়াই ম্যাক্স এটা সবচেয়ে বড়, এটার ওয়াই ম্যাক্সের ভ্যালু স্ট্যান্ডার্ড ভ্যালুর মান হচ্ছে আপনার এই যে 802.16, আপনারা জানেন এটা হচ্ছে ওয়াই ম্যাক্সের জন্য। আর আমরা আরেকটা শিখেছিলাম ব্লুটুথ, মনে রাখবেন ব্লুটুথের হচ্ছে 802.15, এটা মনে রাখবেন 802.15 তার মান। আর ওয়াইফের যেটা সেটা হচ্ছে 802.11, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে আরেকটু ব্যাখ্যা বলে দিই, ওয়াই ম্যাক্সের জন্য আপনার যে জিওগ্রাফিক্যাল নেটওয়ার্কটার প্রয়োজন সেটার নাম হচ্ছে আমরা কি বলবো, সেটাকে ম্যান বলবো। আর ব্লুটুথের জন্য যেটা প্রয়োজন আমাদের, যে ব্লুটুথ এটার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটাকে আমরা বলবো পেন। আর আমাদের যে ওয়াইফাই এটার জন্য যেটা প্রয়োজন সেটা আমি এখানে লিখে দিই, সেটাকে বলি আমরা ল্যান, ঠিক আছে। এই ব্যাখ্যাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ব্যাখ্যা থেকে আপনার একটা সৃজনশীল প্রশ্ন তৈরি হয়ে যায় অনেক টাইমে, রাইট। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখুন এখানে বলছে কোন প্রজন্মের মোবাইলের ভিডিও কলের ব্যবহার চালু হয়। মনে রাখবেন প্রথম প্রজন্মের মোবাইলে আপনি শুধু ভয়েস পাঠাইতে পারবেন, দ্বিতীয় প্রজন্মের মোবাইলে আপনি শুধু ভয়েসের সাথে টেক্সট পাঠাইতে পারবেন। আমি এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানিয়েছি, আপনি ওইখানে একটু দেখতে পারেন। তৃতীয় প্রজন্মের মোবাইলে আপনি ভয়েস টেক্সটের সাথে ভিডিও অথবা মোবাইলের মাধ্যমে ভিডিও কল করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের তৃতীয় প্রজন্মের অ্যান্সার হবে, রাইট। ওকে ফাইন, তারপরের প্রশ্নটা দেখুন এখানে বলেছে ফাইন। এবার তারপরের প্রশ্নটা এখানে দেখুন বলেছে যে ক্লাউড কম্পিউটিংয়ের সুফল, মানে ক্লাউড কম্পিউটিংয়ের আমরা তিনটা সুফল জানি, যে ক্লাউড কম্পিউটিং এক নম্বর হচ্ছে সাশ্রয়ী ও সহজলভ্য হয়। আর ক্লাউড কম্পিউটিং আপনি যে পরিমাণ আপনার সম্পদের প্রয়োজন আপনি অতটুকু নিতে পারবেন, আর আপনি অবশ্যই পেমেন্ট করতে হবে বিফোর ইউজিং, রাইট। তো এখানে দেখুন সাশ্রয়ী ও সহজলভ্য, রাইট, এই কথাটা ঠিক আছে। আর ইন্টারনেটের সংযোগ লাগে না, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যায় না, আপনি ক্লাউড কম্পিউটিংয়ে কোনো অ্যাপ্লিকেশনে নিজে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, কারণ আপনি এগুলো ভাড়া নিচ্ছেন। তথ্যের গোপনীয়তা বজায় রাখে না, তথ্যের কীভাবে গোপনীয়তা বজায় রাখলো, কারণ ক্লাউড কম্পিউটিং যারা আপনাকে ভাড়া দিচ্ছে তারা ইচ্ছা করলে আপনার তথ্যগুলোকে হ্যাক করতে পারে। এই কারণে আমরা এখানে শুধু তার সাশ্রয়ী ও সহজলভ্য এটা কি আমরা রাইট অ্যান্সার হিসাবে গণ্য করতে পারি। দেখুন 10 নাম্বার কোশ্চেন আমি চলে যাই। 10 নম্বর বলছে স্টার টপোলজির ডিভাইসগুলোর সংযোগ। দেখুন স্টার টপোলজির কেন্দ্রে একটা ডিভাইস থাকে, আপনারা এটা জানেন। আর এই কেন্দ্রের ডিভাইস কেন্দ্র করে বিভিন্ন ডিভাইস এখানে তাকে সেট করি, তৈরি করি আমরা, রাইট। যেমন এখানে একটা, ঠিক আছে। তার মানে কেন্দ্রীয় একটা ডিভাইস থাকবে, এটাই তো স্টার টপোলজি। এখন বলছে শাখা প্রশাখা, মনে রাখবেন শাখা প্রশাখাটা হচ্ছে আপনার ট্রি টপোলজির মধ্যে তৈরি হয়। আর পেয়ার টু পেয়ার এটা ম্যাশ টপোলজির মাধ্যমে তৈরি হয়, কেন্দ্রীয় হাবের মাধ্যমে। তার মানে এটাই আপনার রাইট অ্যান্সার, আমি পেয়ে গিয়েছি যে কেন্দ্রীয় হাব। কেন্দ্রীয় যখন কোনো একটা কথা থাকবে তখনই মনে রাখবেন এটা আপনার স্টার টপোলজির মধ্যে পড়ে। আর প্রথম ও শেষের মধ্যে বৃত্তাকার, এই প্রথম ও শেষের মধ্যে বৃত্তাকার, এটা অনেকটা লিনিয়ার বলা যায়। আচ্ছা এবার দেখুন নাম্বার 11-এর কোশ্চেনে আমরা যদি একটু দেখি, নাম্বার 11-এ বলেছে 170। আগে আপনার বুঝতে হবে জিনিসটা কি, মনে রাখবেন এইটা হচ্ছে একটা হেক্সাডেসিমেলের সিরিজ। কিসের সিরিজ?
হেক্সাডেসিমেলের। এখন দেখুন এই 7-এর থেকে 1-এর ব্যবধান হচ্ছে 6। এবার দেখুন 7-এর পরে কীভাবে ডি হইল, তার মানে 7-এর পরে আপনি 6 গুনবেন। তাহলে হেক্সাডেসিমেল সিরিজে আপনি পারেন 7-এর পরে 8 হয়, 8-এর পরে 9 হয়, 9-এর পরে এ, এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, তার মানে পরে 6 নম্বরটা হচ্ছে ডি। তারপরে ডি এর পরে 6 নম্বরে আপনার যেতে হবে। তাহলে ডি এর পরে 6 নম্বরটা কি কি? দেখুন ডি এর পরে 6 নম্বরটা যদি আপনি খুঁজে বের করতে চান, তাহলে ডি এর পরে ই আছে, রাইট, ই আছে। এবার বলো তো ই এর পরে কি আছে? এফ আছে, রাইট, এফ। তারপরে এফ এর পরে কি হবে বলেন তো? এফ এর পরে আপনার 10, আপনি সিরিজগুলো অলরেডি জানেন, আমি শুধু মনে করে দিচ্ছি। 10 এর পরে কত হবে? 11, 11 এর পরে কত হবে? 12, রাইট, 12 এর পরে কত হবে? 13, 12 এর পরে কত হবে? 13। তাহলে আপনি দেখুন তো পরে যদি আপনি ই এর সাথে 6 যোগ করেন, তার মানে ডি এর সাথে 6 যোগ করলে আপনার কত আসে? 13। দেখুন 1 2 3 4 5 6, এটা হচ্ছে আপনার 6 নম্বর পরের সিরিজটা, তার মানে 13। এখানে হবে আপনার অ্যান্সারটা হবে কি? 13। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন এইটাকে আপনাকে বলেছে হেক্সাডেসিমেলে নিতে, এটা তো একেবারে ইজি। এখানে আপনি 4টা বিট ধরবেন, ঠিক আছে? এই 4টা বিট এখান থেকে 1 2 3 4, তো এই 4টা বিটে শুধু 0 ডিঅ্যাক্টিভ, এই কারণে এখানে আপনার ই আসে, রাইট, ই আসে, রাইট। আর এখানে আপনার যেহেতু সবগুলো অ্যাক্টিভ, তার মানে আমি এটা না দেখি বুঝতে পারতেছি এটা এফ আসে। আর এখানে অতিরিক্ত আপনি 2টা শূন্য নিয়ে নেবেন। কয়টা? 2টা না, 3টা শূন্য নেবেন। তাহলে 3টা শূন্য নিলে দেখুন এটা হচ্ছে 1 এর গড়, এটা হচ্ছে 2 এর গড়, আর এটা হচ্ছে 4 এর গড়, এটা হচ্ছে আপনার 8 এর গড়। তার মানে আপনার FE8 কোথায় আছে? FE8, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার দেখুন নাম্বার 13 নম্বরে বলেছে আপনাকে এই 2টা সংখ্যার মধ্যে যোগ করার জন্য। এই 2টা সংখ্যার মধ্যে কী করবেন? যোগ করবেন। অলরেডি আপনারা বাইনারি যোগ জানেন, তো আমি বলবো এটা আপনারা নিজেরাই করেন। বাইনারি যোগ করার জন্য আপনারা, এটার জন্য আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা অ্যান্সারটা আমাকে জানাবেন। বাইনারি যোগ অলরেডি আপনারা জানেন, না জানলে আমাকে বলবেন। ওকে, ফাইন। এবার দেখুন পরবর্তী প্রশ্নটা বলেছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 14 ও 15 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে বলেছে যে এফ এর মান কত, তার মানে এখানে ইকুয়েশনের মানটা কত। দেখুন এখানে এ আর বি, তার মানে এটা গুণ আছে তাদের মধ্যে। তো এর মধ্যে গুণ থাকা মানে কি? আমি কিভাবে বুঝলাম গুণ আছে? কারণ এটা একটা এন গেট। এটা কি গেট? এন গেট। তাহলে এখানে আমার এ আর বি আসবে, রাইট। আমি ট্রাবল করে যাওয়ার ট্রাই করি যাতে আপনারা অনেক ভালো বুঝতে পারেন। আর এখানে কে আছে? এখানে একটা বি আসছে আর একটা সি, তার মানে এখানে আপনার আছে বি আর সি। এতটুকু তো বুঝছি। এবার দেখুন এটা হচ্ছে আমার একটা অর গেট, তার মানে অর গেট যোগ করে, তার মানে এর সাথে কাকে যোগ করবে? এই গেটটার সাথে। তার মানে এ আর বি এর সাথে আপনার যোগ করবে, এ আর বি এর সাথে যোগ করবে বি সি কে, রাইট। তো এখানে দেখুন আপনার এই ইকুয়েশনে কমন যায় কি? দেখুন প্রথমে আপনি দেখবেন এটা কারোর সাথে মিলে কিনা। দেখুন এখানে কারোর সাথে এটা মিলে না, তার মানে এখানে একটা কমন নেন। কি কমন যায়? আপনি দেখতে পাচ্ছেন এখানে বি কমন যায়, রাইট। তো বি কমন গেলে কি হবে? এখানে এ থাকবে, এ প্লাস সি। তো দেখুন তো এইরকম কোথাও আছে কিনা, এ প্লাস সি কোথাও আছে কিনা দেখুন তো। তো এখানে দেখুন বি ইন্টু সি প্লাস এ আর এ প্লাস সি কী কথা? একই কথা, তার মানে এটাই আপনার অ্যান্সার। ওকে, তো এবার পরবর্তী প্রশ্নটায় বলেছে দেখুন আপনার এফ এর মানটা কখন শূন্য হবে, মানে 2 ও 3 নং গেটের কীরূপ পরিবর্তন করলে, তার মানে আপনার এই 2 নম্বর গেটটা আর 3 নম্বর গেটটার কি চেঞ্জ করলে আপনার এফ এর মানটা কি আসবে? শূন্য আসবে। তো এখানে আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় হয়তো অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট করে আপনি অ্যান্সারটা বের করতে পারবেন। তো আমি এখানে প্রথম অপশনটাকে আমি খকে একটু সিলেক্ট করি, আমার যেহেতু অনেক সময় কম। তো এখানে খ নাম্বারটা দেখুন প্রথমটা বলেছে নর গেট লাগাইতে, মানে 2 নম্বর জায়গায় নর গেট লাগাইবেন, রাইট। তো 2 নম্বর জায়গায় যদি নর গেট লাগান, এখানে দেখুন 2 নম্বর গেটে নর গেট যদি আমি লাগাই, তাহলে এখানে আমার বি আর সি, তো নর গেট লাগাইলে বি আর সি কী হবে বলুন তো? বি, একটু বোঝার ট্রাই করুন, প্লাস সি। এখন দেখুন বি প্লাস সি এটা নর গেট, তার মানে এটার উপরে একটা বার হবে, রাইট। এবার দেখুন তারপরে বলেছে 2 নম্বর গেটে নর গেট এবং 3 নম্বর গেটে এন গেট লাগাইতে। তো 3 নম্বর গেটে যদি এখানে অর বাদ দিয়ে এন লাগাই, তার মানে তাদের মধ্যে গুণের সম্পর্ক, রাইট। তো এখানে একটা গুণ চিহ্ন দিব, আর এখান থেকে কে আসবে? এখানে কোনো চেঞ্জ করতে বলে নাই, তার মানে এখানে আমার এ বি আসবে। ওকে, এ বি। এখন এইটা যে এফ এর মান শূন্য হবে, এটা কীভাবে আমি ফাইন্ড আউট করবো? দেখুন এটাও ফাইন্ড আউট করা যায়। আপনি যদি একটু ইকুয়েশনটাকে করুন, এখানে আপনি ডি মর্গান অ্যাপ্লাই করুন। তো ডি মর্গান অ্যাপ্লাই করলে এখানে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কী হবে? বি বার ইন্টু, রাইট, বি বার ইন্টু সি বার, রাইট। এবার দেখুন বি বার ইন্টু সি বার, এটার সাথে কে গুণ হবে? এ বি।
তো এটার সাথে এ বি গুণ হলে আপনারা একটা সূত্র জানেন, দেখুন বি ইন্টু বি, মানে এখানে বি বার ইন্টু বি আছে, তো আপনি জানেন বি বার ইন্টু বিতে 0 হয়, তার মানে আলটিমেট এই পুরো ইকুয়েশনটাই কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে এটা হবে আমাদের রাইট অ্যান্সার। বাকিগুলো আপনি অপশন টেস্ট করে দেখবেন, দেখবেন একটাও শূন্য আসবে না। ঠিক আছে, এই অংশটা বুঝতে পারছি কিনা আমি আবারও বলি, এখানে হচ্ছে সি বার আর এটা সবগুলো গুণ অংশ, রাইট? তো যদি গুণ অংশ থাকে আপনি একটা জিনিস মনে রাখবেন, বি বার ইন্টু বি, আমরা একটা সূত্র শিখেছিলাম এ ইন্টু এ বার, আপনাদের মনে আছে কিনা জানি না, এ ইন্টু এ বার সমান সমান শূন্য হয়, রাইট? তাহলে বি ইন্টু বি বার তাহলে কী হবে, শূন্য হবে। তাহলে অন্যগুলো যেহেতু এই দুইটা যদি শূন্য হয়ে যায়, আলটিমেট গুণ করলে পুরো অংশটাই শূন্য হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে, মনে রাখবেন একটি ওয়েবসাইটের 2টি অংশ থাকে, একটাকে আমরা বলি হেড আর একটাকে আমরা বলি বডি, তার মানে এটার উত্তর হবে 2। তারপরে এখানে বলেন 70 নাম্বার কোশ্চেনে চলে আসছি, ওয়েব পেজ কত ধরনের বিন্যাস, এই বিন্যাস এটাকে কথাটা বলে আপনাকে একটু কষ্ট দিতে চেয়েছে, বিন্যাস বা কাঠামো, এখানে কাঠামো হলে সুন্দর হইতো, আর এটাকে যদি ইংলিশে বলি স্ট্রাকচার। ঠিক আছে, তো 4 রকমের স্ট্রাকচার আছে, একটা হচ্ছে লিনিয়ার, আরেকটা হচ্ছে হাইরার্কিক্যাল, আর আরেকটা আছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, আর লাস্টেরটা হচ্ছে হাইব্রিড, আপনারা জানেন, রাইট? এবার এখানে দেখুন বলেছে বিআর HTML ট্যাগে থাকে নাকি, মনে রাখবেন বিআর সব প্রথম কথা হচ্ছে এটা একটা এমটি ট্যাগ। কী ট্যাগ? এমটি ট্যাগ। এখন এমটি ট্যাগের অবশ্যই কি থাকে না, ক্লোজিং ট্যাগ থাকে না। এমটি ট্যাগে কী থাকে না, ক্লোজিং থাকে না। এখন আপনাকে বলছে বিআর HTML ট্যাগে থাকে না, কি থাকে না, ক্লোজিং থাকে না, এটা রাইট। আর যার ক্লোজিং থাকবে না তার কোনো টেক্সটও থাকবে না, এটাও রাইট। আর এটার ওপেনিং ট্যাগ থাকবে, কারণ ওপেনিং ট্যাগ তো আপনার লাগবে, যেমন বিআরটা আমরা এইভাবে লিখি না, এটাই তো ওপেনিং ট্যাগ। ঠিক আছে, রাইট। তার মানে এখানে আমার 2 আর 3 অ্যান্সার কি আছে, রাইট, ফাইন। এবার দেখুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের নাম্বার 19 নাম্বার কোশ্চেনে বলেছে HTML এর সবুজ রঙের জন্য ব্যবহৃত হেক্সাডেসিমেল কোড। মনে রাখবেন এই হেক্সাডেসিমেল কোডে আপনাকে আমি একটা টুইস্ট শিখিয়ে দিই, RGB, এটা মনে রাখবেন, আর এটা পারলে আপনি সব পারবেন, GB, এটাকে আমি RGB, এটা মনে রাখবেন। আর মানে রেড, ভালো করে খাতা লিখে রাখুন, G মানে গ্রিন, আর B মানে ব্লু। এখন আপনাকে বলেছে এখানে সবুজ রং, ঠিক আছে, মানে গ্রিন যে রংটা আছে সেই রঙের জন্য ব্যবহৃত হেক্সাডেসিমেল। এখন মনে রাখবেন যদি এখানে সবগুলো F থাকে, মনে রাখবেন সবগুলো F থাকার অর্থ হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট কথা, ভালো করে খেয়াল করুন, সবগুলো F থাকার অর্থ হচ্ছে এখানে রেড আছে, এখানে গ্রিন আছে, এখানে ব্লু আছে, আর সবগুলো রং যখন থাকবে তখন সেটাকে আমরা বলি সাদা, মানে কারণ সাদার ভিতরে সব রং থাকে, এটাকে আমরা হোয়াইট বলবো। আচ্ছা, যদি এগুলো কোনো কিছু না থাকতো, সবগুলো যদি শূন্য দিয়ে দিত, তখন মনে রাখতেন কোনো কালারই বহন না করলে তখন সেটা হয় ব্ল্যাক, রাইট? এখন বাকিগুলো আপনি কিভাবে বুঝবেন, দেখুন এখানে যদি এই 6টার মধ্যে এই যে প্রথমে 2টাতে F আছে, তার মানে বুঝবেন এটা রেড, এটা কি রেড, বাকিগুলো কিছুই নাই। তার মানে দেখুন RGB, তার মানে আর কাজ করেছে, এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আর কাজ করছে, এখানে দেখুন G কাজ করছে, কারণ আর এর যে জায়গায় সেখানে 0 আসছে, খেয়াল করেছেন, এখানে 0 আর এই 2টা F, তার মানে G এর কাজ হয়েছে আর বাকি 2টা কাজ হয় নাই, তার মানে আমাদের এখানের অ্যান্সারটা খ। আর এখানে এটা একটা এমনি দিয়েছে, এটা কোনো কিছুই হয় না, এটা কোনো ভুল। আচ্ছা, এবার দেখুন পরবর্তী কোশ্চেনটা আপনাকে বলেছে লিস্ট আইটেমে যুক্ত করার জন্য ব্যবহৃত ট্যাগ। লিস্ট আইটেমে যুক্ত করার জন্য আপনারা জানেন এলআই ব্যবহার করিতে হয়, আর বাকিগুলো কেন হয় নাই, এটা হলো OL এর জন্য, আর এটা হচ্ছে মানে অর্ডার লিস্ট, এটা আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে ডেফিনেশন লিস্ট, রাইট? তার মানে এখানে অ্যান্সার হবে আমাদের খ, এলআই। লিস্টে ট্যাগ করতে ব্যবহার করতে হয় এলআইকে। এবার বলছে সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা, এটা তো সহজ, মেশিন ভাষা কি সরাসরি কম্পিউটারকে বুঝতে পারে, অন্য কোনো ভাষায় কম্পিউটারকে বুঝতে পারে না। আর মেশিন ভাষাকে ফার্স্ট জেনারেশনের ভাষা বলা হয়, আর মেশিন জেনারেশন 0 আর 1-এ লেখা হয়। আর মেশিন জেনারেশনের কখনো কোনো ট্রান্সলেটরের প্রয়োজন হয় না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এবার দেখুন নাম্বার 22 and 23তে আমরা দেখব আদ্রিতার কম্পিউটার সি ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করতে অনেক সময় প্রয়োজন হয়। মনে রাখবেন অনুবাদ করতে অনেক বেশি সময় লাগে কম্পাইলারে, হ্যাঁ, আর ইন্টারপ্রেটারে সময় একটু তুলনামূলকভাবে কম লাগে। ফলে সে নতুন একটি অনুবাদক প্রোগ্রামের হস্তক্ষেপ করলো, তার মানে সে কম্পাইলার রেখে ইন্টারপ্রেটারে এখন অবস্থান করেছে। এখন বলেছে
আদ্রিতার নতুন অনুবাদক প্রোগ্রামের সুবিধা হলো। দেখুন এই প্রশ্নটা পেতে মনে হয় একটু যদি পড়ুন তাহলে আপনি জানবেন যে পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে। মনে রাখবেন কখনই ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে না, এটা এক লাইন করে পরীক্ষা করে। 2 নম্বরে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, এটাও ভুল, কারণ সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে আপনার কম্পাইলার। অনুবাদ করতে সময় কম লাগে, এই কথাটাই শুধু আপনার একটু সঠিক, কিন্তু এখানে আমার মনে হয় সঠিক উত্তরটা কি আসে নাই, রাইট? তার মানে এখানে আপনার উত্তর কিন্তু 3 নম্বর হবে, কোনো কারণে এটাকে ভুল হয়েছে, এখানে 3 নম্বর হবে উত্তর, রাইট। এই লাস্ট কোশ্চেনটা 24 নম্বর কোশ্চেনটা একটু অনেকটা সফটওয়্যার রিলেটেড আসছে, যারা সফটওয়্যার নিয়ে কাজ করেন তাদের এই প্রশ্নটা, যে ওয়াটারফল মডেলের প্রয়োজনীয়তা বিশ্লেষণে কত সময় ব্যয় হয়। মনে রাখবেন ওয়াটারফল জিনিসটা যদি জানতে চান কি আমি বলবো, ওয়াটারফল হচ্ছে আমাদের একটা লাইফ সাইকেলের মতো। দেখুন ওয়াটারফল এখানে কথাটা কেন নিয়ে আসছে, দেখুন প্রথমে আকাশে মেঘ জমে, মেঘ থেকে কিন্তু বৃষ্টি হয়, আর ওই বৃষ্টিগুলো পানিতে জমে আসে, দেখুন বৃষ্টিগুলো আবার কি হয় বাষ্পের মাধ্যমে আবার আকাশে চলে যায়, এটা কি একটা লাইফ সাইকেল বা ওয়াটারফল। ওই হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এই শব্দটা ব্যবহার করা হয়, যেখানে কয়েকটা ফেজ থাকে, মানে কয়েকটা অধ্যায় থাকে। প্রথমে আকাশে মেঘ হলো, তারপরে মেঘ থেকে বৃষ্টি হলো, বৃষ্টি থেকে এগুলো পানি হয়ে সমুদ্রে পড়লো, আবার এগুলো বাষ্প, এরকম ফেজ। তো বলেছে এই মডেলের প্রয়োজনীয় বিশ্লেষণ করতে সময়ের মানে কীরকম সময় ব্যয় হয়, এটা 20 থেকে 40% সময় ব্যয় হয়। এটা যদি আরেকটু এক্সপ্লেন দেখতে চান, এটা এখানে আমি রেখে দিয়েছি, এটার এক্সপ্লেনটা আপনাকে একটু দেখাচ্ছি যদি আপনাদের হয়। এটাই হচ্ছে আপনার, এটা করা হয় SDLCর মাধ্যমে। SDLC হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। হ্যাঁ, এটা তো দেখুন প্রথম হচ্ছে আপনি একটা মানে কোনো একটা সফটওয়্যার বানিয়েছেন, সফটওয়্যার বানিয়ে আপনি যেহেতু এটার মডেলিং করবেন, তখন আপনার কি করতে হবে, আগে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপরে সিস্টেম ডিজাইন করবেন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ডেভেলপমেন্ট, তারপরে আপনি মেনটেনেন্স করবেন। এই যে পুরো স্টেপগুলো দেখুন, এক একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাওয়ার লাগে। এটা কি বলা হয় আপনার, এটা কি বলেছিলাম, এটা কি আমরা ওয়াটারফল হিসেবে আমাদের ব্যবহার করা হয়েছে, এটা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা। আচ্ছা, আরেকটা হচ্ছে ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার। আপনারা জানেন এই %f এটা হচ্ছে ফ্লোটের জন্য, আপনারা জানেন %f কিসের জন্য, ফ্লোটের জন্য, তার মানে এটা হবে আমাদের ফ্লোটের জন্য, এটা হয় নাই। আর ডি হচ্ছে ইন্টিজারের জন্য, আর এস হচ্ছে স্ট্রিংয়ের জন্য, আর LF হচ্ছে ডাবলের জন্য, যেটা আপনাদের লং মানে আপনি লং বড় কোনো দশমিক, যেখানে দশমিকের পরে যেমন ফ্লোট নিলে দশমিকের পরে 6টা অংশ নিয়ে কাজ করা যায়, আর যারা ডেটা সায়েন্টিস্ট তারা আরও বেশি যদি দশমিকের পরে কাজ করতে চায়, যেমন 15 সংখ্যা, ম্যাক্সিমাম আমি যতটুকু জানি 15 সংখ্যা নিয়ে কাজ করতে পারে দশমিকের পরে, সেটা হচ্ছে LF, সেটাকে লং ইন্টিজার বা ডাবল বলা হয়। আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পারছেন। আমাদের আজকে এখানেই